আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হওয়ার আগে আমরা আমাদের পেইড ব্যাচে কিভাবে পড়াই এবং কিভাবে ব্যাখ্যা করে থাকি সেটা জানা তোমার জন্য গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা ইংরেজির ডেমো ক্লাস 2 নিয়ে এসেছি, যেখানে আমরা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে ইংরেজি প্রশ্নগুলো এসেছিল সেটাকে ব্যাখ্যা করে দিব। গত বছর বলতে আমি এখানে 2023-24 সেশনকে বোঝাচ্ছি এবং 2023-24 সেশনের গ ইউনিটের ইংরেজি প্রশ্নটা নিয়ে কথা বলবো। যারা মানবিক কিংবা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের জন্য ইংরেজি প্রশ্নগুলো দেখে রাখা উচিত, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট, সি ইউনিট কিংবা এ ইউনিটের ইংরেজি প্রশ্নের কাঠামো প্রায় সেম থাকে। তুমি যদি সি ইউনিটের প্রশ্ন উত্তর করতে পারো, এ ইউনিটের প্রশ্ন উত্তর করতে পারো, তাহলে বি ইউনিটেরটাও খুব সহজে করতে পারবা। চলো আমরা একটু আলোচনা করে দেখি। ফার্স্ট কোয়েশ্চেনে বলা হচ্ছে শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুকস। এখানে খেয়াল করে দেখো, এখানে লাইকস হচ্ছে একটা ভার্ব, এবং আমরা যদি ইংরেজি গ্রামারের দিকে যাই এবং বিশেষ করে আমরা আমাদের পেইড ব্যাচে যেই জিনিসটা পড়িয়ে থাকি সেটা হচ্ছে, যদি দুইটা ভার্ব একত্রে থাকে কোনো বাক্যে, তাহলে অন্য ভার্বটিকে হয় ইনফিনিটিভ করতে হয়, না হয় জিরান্ড করে ফেলতে হয়। জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়, অন্যদিকে সেটাকে আমাদের টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়, কারণ একটা বাক্যে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব ব্যবহার হতে পারে না। এখানে লাইকসটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখন যদি আমরা আরেকটা ভার্ব আনতে চাই, সেই ক্ষেত্রে হয় সেটাকে ইনফিনিটিভ দিতে হবে, না হয় সেটাকে জিরান্ড করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে বলা হচ্ছে টু রিডিং। এটা তো ভুল, কারণ টু রিড হচ্ছে তোমার ইনফিনিটিভ, অর্থাৎ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি বসে তাহলে এটাকে আমরা ইনফিনিটিভ বলি, এটা বাদ। এখানে রিড দিয়েছে, এটা বাদ, কারণ দুইটা ফাইনাইট ভার্ব হবে না। এখানে একটা ফাইনাইট, এইখানে একটা ফাইনাইট নিলে ভুল। এটা যদি আমাদের ফাইনাইট ভার্ব, আরেকটা নন ফাইনাইট নিতে হবে। নন ফাইনাইট কিভাবে করে? টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে সেটা নন ফাইনাইট হয়, কিংবা ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নন ফাইনাইট হয়। ভার্বের সাথে আইএনজি দিলে সেটাকে জিরান্ড বলে, আর টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে যদি আমরা খেয়াল করি, এখানে রিডস দেয়া আছে, সেটাও ভুল, কারণ আমাদের যেহেতু লাইকস আছে, আমরা এখানে আরেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে পারবো না, তাহলে দুইটা ফাইনাইট হয়ে যাচ্ছে। একটা নন ফাইনাইট নিতে হবে, এবং নন ফাইনাইট হিসাবে রিডিং আমরা যেমনটা বলেছি ভার্বের সাথে আইএনজি ইউজ করতে পারি, সেটা দেওয়া আছে। সো এই প্রশ্নের উত্তরটা কি হবে? শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস। তাহলে প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে আগে বুঝতে হবে প্রশ্নটা কোত্থেকে এসেছে। এটা একটা রাইট ফর্ম অফ ভার্ব কেন্দ্রিক প্রশ্ন, এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটার উত্তর করার নিয়মটা কি, নিয়মটা আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া, আপনারা টার্গেট ডিউ যে ব্যাচটা লঞ্চ করতে চাচ্ছেন, সেই ব্যাচে কি এইভাবে শুধু প্রশ্ন সলভ করাবেন নাকি টপিক ভিত্তিক পড়াবেন? অবশ্যই আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে টপিক ভিত্তিক পড়াবো, অর্থাৎ নাউন পড়াবো, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, পজিটিভ এবং সাবজেক্টিভ ভার্ব। এই টপিকগুলার একেবারে গভীরে গিয়ে আমরা সেই জিনিসগুলোকে ভেঙে দিব। আর এইটা জাস্ট সলভ করে দেখাচ্ছি, প্রশ্নের উত্তর করার টেকনিক, বাট মূল জিনিসটা পাবা পেইড ব্যাচে। দেখো এখানে বলা হচ্ছে দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড। রিওয়ার্ডেড মানে হচ্ছে ছেলেটাকে পুরস্কার বা পুরস্কৃত করা হয়েছিল ফর হিজ ড্যাশ বিহেভিয়ার। তাহলে একটা মানুষকে আমরা কেন পুরস্কৃত করে থাকি? তার ভালো ব্যবহারের জন্য হতে পারে, যে আমরা তার ভালো ব্যবহারের জন্য তাকে পুরস্কৃত করলাম। এখন ভালো ব্যবহারের জন্য আমরা গুডকে ভালো বলতে পারি, নিট মানে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, এরকম একটা জিনিস বুঝাতে পারি। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট না, যেটা উপযুক্ত না, অনুপযুক্ত ব্যবহারের জন্য তাকে কখনো পুরস্কার দেওয়া হবে না, তার মানে এটা বাদ। প্রাউড বিহেভিয়ার বলতে তো কোনো শব্দ তুমি আমি জীবনেও শুনিনি। আর নিট অ্যান্ড ক্লিন এগুলো কখনো ব্যবহারের সাথে ব্যবহার করা হয় না। সো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে গুড। দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ গুড বিহেভিয়ার। ছেলেটাকে তার ভালো ব্যবহারের জন্য পুরস্কার বা পুরস্কৃত করা হয়েছিল। তাহলে দেখো প্রশ্নের উত্তর করার টেকনিক, এই জিনিসটার উত্তর করতে হবে আমাদের ওয়ার্ড মিনিংয়ের মাধ্যমে।
অর্থাৎ এই জায়গায় গ্রামার স্ট্রাকচারের চেয়ে বড় হচ্ছে বাক্যের মিনিংটা বুঝতেছো কিনা, বাক্যের অর্থটা জানতেছো কিনা, এবং সেই বাক্যের অর্থটা জেনে তুমি সঠিকভাবে সেটার অ্যাপ্লাই করতে পারছো কিনা। তাহলে এই প্রশ্নের উত্তরটা কোন জায়গা থেকে আসছে আশা করি বুঝতে পারছো। আমি যদি পরের প্রশ্নটাতে যাই, এখানে বলা হচ্ছে ইটস হাই টাইম বা ইট ইজ হাই টাইম। সো ইট ইজ হাই টাইম বা ইটস হাই টাইম এটা একটা রাইট ফর্ম অফ ভার্ব কেন্দ্রিক প্রশ্ন, এবং এই ক্ষেত্রে আমরা জানি বাক্যে ইট ইজ হাই টাইম, আই উইশ, আই ফ্যান্সি এইগুলো যদি থাকে তাহলে আমরা ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্সটা নেই। অর্থাৎ বাক্যে যদি ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ হাই টাইম থাকে, বাক্যে যদি উইশ থাকে, বাক্যে যদি ফ্যান্সি থাকে, অর্থাৎ এই জিনিসগুলো যদি কোনো একটা বাক্যে দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ওই বাক্যে যে ভার্বটা ব্যবহার করব সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিব। সো যেহেতু ইটস হাই টাইম দেয়া আছে তাই আমরা বলবো উই স্টার্টেড দ্য প্রজেক্ট। প্রশ্নটা তোমার রাইট ফর্ম অফ ভার্ব থেকে এসেছে। সো তুমি যখন সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটেও আমরা দেখেছি এই জায়গা থেকে প্রশ্ন আসতে, তুমি একটা ধারণা নাও। আমরা আমাদের ফার্স্ট যে ডেমো ক্লাসটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম বি ইউনিটের প্রশ্ন সলভের মাধ্যমে, এবং সামনে আমরা আরও বিস্তারিত ক্লাসে যাব নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন সেগুলোর উপরে। আমি এখন পরের প্রশ্নটাতে যাচ্ছি। এখানে বলা হচ্ছে হি ক্লাইম্বড টু দ্য ড্যাশ প্রজেক্ট। বলা হচ্ছে সে ক্লাইম্বড আরোহণ করলো ড্যাশ প্রজেক্টে। কোন প্রজেক্টে? খেয়াল করে দেখো, হি ক্লাইম্ব টু দ্য ড্যাশ প্রজেক্ট, বা এখানে হচ্ছে মাউন্টেনকে ইন্ডিকেট করা হচ্ছে। সো আমরা যদি বলি নর্মালি যে একজন মানুষ কি বেস প্রজেক্টে ক্লাইম্ব করে যায়? না, কখনোই না। একটা মানুষ কি বটম পয়েন্টে ক্লাইম্ব করে যায়? তুমি কি আরোহণ করে বটম পয়েন্টে যাবা? না। অ্যাবভ মানে অনেক উপরে বোঝায়। অর্থাৎ তুমি দেখবা আমরা দুইটা জিনিসকে ব্যবহার করতে দেখি, একটা হচ্ছে ওভার আর একটা হচ্ছে অ্যাবভ। এখন ওভার মানে হচ্ছে কোনো কিছু উপরে বোঝায় এবং সেটা তোমার চলমান বোঝায়। ধরো তোমার মাথার উপর দিয়ে কাক উড়ে গেল, একটা প্লেন উড়ে গেল, সো সেই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। যেমন তুমি বললা দ্য ক্রো হ্যাজ, বা তুমি বললা দ্য ক্রো ইজ, ধরো সাপোজ ফ্লাইং ওভার মাই হেড। তুমি বললা যে আমার মাথার উপর দিয়ে তোমার হচ্ছে কাক উড়ে গেছিল বা উড়ে যাচ্ছে, এই টাইপের। আর অ্যাবভ মানে হচ্ছে উপরে বোঝায় কিন্তু স্থির। যেমন তুমি বললা দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। অর্থাৎ দুইটা জিনিস দেখো, ওভার মানে উপরে বোঝাবে বাট সেই জিনিসটা চলমান থাকবে। যেমন তুমি বললা দ্য ক্র মানে কাকটি ইজ ফ্লাইং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে সেটা চলমান বা গতিশীল বোঝাচ্ছে। সো সেই ক্ষেত্রে তুমি যদি প্লেন বোঝাও যে একটা প্লেন তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো কিছু উপরে গতিশীল বোঝালে ওভার, কোনো কিছু উপরে স্থির বোঝালে অ্যাবভ। আর এখানে যেহেতু বলা হচ্ছে যে সে ক্লাইম্ব করে সেই প্রজেক্টটার বা সেই মাউন্টেনটার একেবারে টপ পর্যায়ে গিয়েছে, তাই সেখানে আমরা টপ ব্যবহার করব। এখানে আমরা অ্যাবভ দিলে বিষয়টা যুক্তিসঙ্গত হবে না। সো আমরা সাধারণভাবে যদি বলি হি ক্লাইম্ব টু দ্য টপ অফ দ্য মাউন্টেন, হি ক্লাইম্ব টু দ্য টপ অফ দ্য প্রজেক্ট, ঠিক আছে, বা হি ক্লাইম্ব টু দ্য টপ প্রজেক্ট, আমরা এইভাবেও দিতে পারি। সো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখানে এই যে দ্য প্রজেক্টটা ভুলে এখানে দিয়ে দিয়েছে, বাট এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, হি ক্লাইম্ব টু দ্য তোমার ড্যাশ অফ দ্য মাউন্টেন। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। সো এখানে মাউন্টেন হবে, যে সে মাউন্টেনের একেবারে টপ পর্যায়ে গেছে। মাউন্টেনের কেউ বটমে যায় না, মানে আরোহণ করে তুমি মাউন্টেনের তো বটমে যাবা না। আবার বেজ মানে হচ্ছে একবারে নিচের স্থানটা যেখান থেকে মানুষ যাত্রা শুরু করে, সেখানেও যায় না। আর অ্যাবভ মানে হচ্ছে অনেক উপরে, সেই জায়গাও যায় না। আমরা কোনো কিছুর একেবারে শীর্ষে বা টপ বোঝাতে আমরা সাধারণত ক্লাইম্বের পরে টপ জিনিসটা বা টপ ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকবো, প্রিপোজিশন হিসাবে অ্যাবভ নিব না। সো এই প্রশ্নের উত্তরটা আশা করি তুমি বুঝতে পেরেছ। আমি যদি এখন পরের প্রশ্নটাতে যাই, দেখো বলা হচ্ছে দ্য গিফট ওয়াজ র্যাপড ড্যাশ ব্লু পেপার। সো এখানে র্যাপড, এই র্যাপড শব্দটা হচ্ছে কোনো কিছু দিয়ে মোড়ানো। এখন তুমি মাথা ঠান্ডা রেখে দেখবা এই প্রশ্নটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেসড কোয়েশ্চেন।
ঠিক আছে, আমরা আগের প্রশ্নটাও দেখেছি প্রিপোজিশন টাইপ কোয়েশ্চেন। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে র্যাপটার সাথে সাধারণত ইন বসে। র্যাপটিন মানে হচ্ছে কোনো কিছু দিয়ে মোড়ানো। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নির্দিষ্ট কোনো রুলস নাই, কারণ কিছু স্পেসিফিক শব্দের সাথে কিছু স্পেসিফিক অর্থ বোঝাতে আমরা কিছু স্পেসিফিক প্রিপোজিশন ব্যবহার করি, সেগুলোকে কোনো নিয়ম দিয়ে আসলে বোঝানো হয় না। যেমন তুমি যদি খেয়াল করো, অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা, অ্যাপিয়ার বিফোর, অ্যাপিয়ার বিফোর মানে হচ্ছে তোমার হাজির করা। তুমি যদি খেয়াল করে দেখো যে অ্যাপিয়ার বিফোর মানে হচ্ছে কাউকে কোর্টে হাজির করা। সো কোনটার সাথে কি বসবে, বা ধরো হচ্ছে তোমার পন্ডার ওভার মানে গভীরভাবে চিন্তা করা। সো কোন শব্দের সাথে কোন প্রিপোজিশন বসবে এটা আগে থেকেই সেট করা থাকে, এবং সেটা কোন অর্থ প্রকাশ করবে সেটা আগে থেকে পড়ে মুখস্থ করে রাখতে হয়। এই জিনিসগুলো হচ্ছে মুখস্থর বিষয়। সো যেহেতু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোয়েশ্চেন এবং এখানে যে ইন বসবে এটা মোটামুটি মুখস্থ করতে হবে। এখন তোমার প্রশ্ন, এগুলা কিভাবে মুখস্থ করব? বিগত বছরে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোকে তুমি শুরুতে মুখস্থ করে ফেলতে পারো। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এ যাবৎকালে যত অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন আছে সেগুলোকে পড়ে ফেলতে পারো। এরপরে তুমি তোমার অ্যাডমিশনের যে বই, আমরা সাজেস্ট করি ইংরেজি হিলার বইটা, এরকম তোমার কাছে যে বই আছে সেই বইটা নিয়ে সেখানে প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে অংশটা আছে সেটা যদি পড়ে নাও তাহলে দেখবে তোমার অ্যাডমিশনে কমন আসছে। এবং প্রিপোজিশন থেকে সি ইউনিটে কিন্তু অনেক প্রশ্ন আসে, বি ইউনিটেও থাকে। যেমন এখানে বলা হচ্ছে মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স, বলা হচ্ছে আমার মা পলিটিক্স বা রাজনীতি নিয়ে উদাসীন। এখন উদাসীন শব্দের অর্থের জন্য আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। কি কি? একটা হচ্ছে ক্যালাস টু, ক্যালাস টু মানে হচ্ছে উদাসীন, আর একটা হচ্ছে ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন। এবং এগুলা কোত্থেকে পাবো? এইটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোয়েশ্চেন। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসলে ওরকম ধরাবাঁধা কোনো নিয়ম থাকে না, এটা আগেই থেকেই বলা থাকে যে ইনডিফারেন্ট টু এর মানে হচ্ছে উদাসীন। কোনো কিছুর প্রতি উদাসীন থাকতে আমরা ক্যালাস টু বা ইনডিফারেন্ট টু ব্যবহার করে থাকি। সো যেহেতু ইনডিফারেন্ট আছে তাহলে টু হবে। তার মানে কি দাঁড়ায়? মাই মাদার ইজ ইনডিফারেন্ট টু পলিটিক্স, আমার মা পলিটিক্স বা রাজনীতি বিষয়ে উদাসীন, সে আসলে এতটা আগ্রহ রাখে না। তারপরের জিনিসটা যদি দেখি, বলা হচ্ছে রুমা ওয়াজ শকড ড্যাশ হার ফ্রেন্ডস কন্ডাক্ট, বলা হচ্ছে যে রুমা খুব অবাক হয়েছিল হার ফ্রেন্ডস কন্ডাক্ট, কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, যে তার বান্ধবীর বা বন্ধুর আচরণে রুমা অনেক অবাক হয়েছিল, অনেক বিস্মিত হয়েছিল। সো এই অর্থে আমরা কোন প্রিপোজিশনটা বসাবো? সো কোনো কিছুর প্রতি মানে অবাক হয়ে যাওয়া, সেই অর্থে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করি। যেমন অ্যামেজ অ্যাট, অ্যামেজ এট মানে হচ্ছে একবারে অবাক হয়ে যাওয়া। বা ধরো ওয়ান্ডার এট, এই যে কোনো কিছুর প্রতি একবারে বিস্মিত হয়ে যাওয়া। তারপর হচ্ছে ধরো শকড এট, শকড এট এর মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া। সো এই টাইপের যে জিনিসগুলো আছে যেগুলোর দ্বারা হচ্ছে একেবারে হকচকিয়ে যাওয়া, বিস্মিত হওয়া, এই অর্থে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করে থাকি। যেমনটা তোমাকে বললাম, অ্যামেজ অ্যাট, ওয়ান্ডার অ্যাট, শকড অ্যাট। সো এরকম যত শব্দ পাবা যেটা দেখলে মানে একবারে চোখ বড় বড় হয়ে যায়, একটা উৎকণ্ঠা, একটা আতঙ্ক বা একটা উচ্ছ্বাস প্রকাশ পায়, সেটা ভয়ে হোক বা হচ্ছে আনন্দে হোক, সেই অর্থে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। ঠিক আছে? সো এই অর্থে রুমা ওয়াজ শকড অ্যাট হার ফ্রেন্ডস কন্ডাক্ট, এবং এইটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেসড প্রশ্ন। তার মানে আমরা এখানে তিনটা প্রিপোজিশন বেসড কোয়েশ্চেন পেয়েছি এবং তিনটেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। তার মানে যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে বা কিংবা যারা এর আগে আমাদের প্রিপোজিশনের তোমার ওই লেকচার শিটটা পেয়েছো, সেটা ভালোভাবে পড়লে এর বাইরে কখনো প্রশ্ন আসবে না। 2 থেকে 3টা প্রশ্ন বি ইউনিট, সি ইউনিট কিংবা এ ইউনিটের শিক্ষার্থীরা পেয়ে যেতে পারো। কিংবা আমাদের এই ক্লাসগুলো দেখে তুমি সিদ্ধান্ত নাও যে স্বাধীন ভাইদের ব্যাচে ভর্তি হলে ওনারা আসলে কিভাবে এই জিনিসগুলোকে এক্সপ্লেন করবে। এটা তো জাস্ট প্রশ্ন সলভ করছে, আমাদের ব্যাচে মূল জিনিসটাকে ব্যাখ্যা করে পড়াবো। তারপরে দেখো, দ্য মিটিং ড্যাশ পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার। মাথা ঠান্ডা, দেখো এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা তুমি তোমার যে গ্রামার স্ট্রাকচার আছে বা তোমার যে গ্রামার নলেজ আছে সেই অনুযায়ী করবা। দ্য মিটিং, দ্য মিটিংটা কি কোনো ব্যক্তি? না। কোনো ব্যক্তি যদি না থাকে তাহলে ওই বাক্যটাকে প্যাসিভ করে দিতে হয়। কি করতে হয়? প্যাসিভ করে দিতে হয়। একটি প্যাসিভ মানে এই সেন্টেন্সটা অনেকটা ভয়েস চেঞ্জ কেন্দ্রিক।
ভয়েস চেঞ্জ যারা জানে তারা এই প্রশ্নের উত্তরটা করতে পারবে। আমি আগেই বলেছি কোন প্রশ্ন কোন জায়গা থেকে এসেছে সেটা জানতে হবে। এই ক্ষেত্রে দেখো দ্য মিটিং উইল পোস্টপন্ড, উইলের পরে কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের পাস্ট ফর্ম বসে না প্রেজেন্ট ফর্ম বসে। আমরা সচরাচর যে জিনিসটা জানি উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে যদি আমরা উইল দেই এরপরে দেয়া আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এইটা কখনোই মিলবে না। আবার দেখো এখানে বলা হচ্ছে ওয়ার পোস্টপোন ঠিক আছে, এইটা প্যাসিভ হয় এবং এইটা স্ট্রাকচারও ঠিক আছে, কিন্তু বলা হচ্ছে দ্য মিটিং এটা সিঙ্গুলার আর ওয়ারটা হচ্ছে প্লুরাল, তার মানে এটা ভুল। যদি এরকম হইতো যে দ্য মিটিংস, যদি এটা প্লুরাল হইতো কোনোভাবে যে দ্য মিটিংস, তাহলে আমরা ওয়ার বসাতে পারতাম। যেহেতু এটা সিঙ্গুলার তাহলে এটাও বাদ। আর এখানে বলা হচ্ছে দ্য মিটিং টু বি পোস্টপন্ড, তো টু বি পোস্টপন্ড তো কখনোই হয় না, এখানে আমাদের স্পষ্ট কোনো ভার্ব লাগবে। টু বি পোস্টপন্ড দিলে এক্সাক্ট মিনিংটা আসতেছে না। বাট আমরা যদি বলি দ্য মিটিং হ্যাজ বিন তারপরে পোস্টপন্ড ডিউ টু দ্য বা ডিউ টু ব্যাড ওয়েদার্স, অর্থাৎ খারাপ আবহাওয়ার জন্য যে মিটিংটি হওয়ার কথা ছিল সেটি পিছানো হয়েছে। পোস্টপোন মানে স্থগিত করা বা পিছিয়ে নেওয়া বা বিলম্ব করা। তাহলে আমরা কি বলতে পারি? দ্য মিটিং হ্যাজ বিন। আমরা সাধারণত জানি সাবজেক্টের পরে হ্যাজ বিন থাকে এবং এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্সে নেওয়া যায়, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন এইভাবে করে থাকি। এখন তুমি বলবা একটু উদাহরণ দিলে ভালো হয়, আমি তোমাকে দেখাচ্ছি। তুমি যদি নর্মালি চিন্তা করো একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, যেমন তুমি বললা যে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার যদি ভয়েস চেঞ্জ করি আমরা তাহলে কি আসতেছে খেয়াল করে দেখো, দিস ওয়ার্কটা হবে আমাদের সাবজেক্ট, তাহলে আমরা বলবো যে দিস ওয়ার্ক। তারপরে আমাদের আছে হ্যাভ। এখন দিস ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার তাই আমরা এখানে ব্যবহার করব হ্যাজ, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ব্যবহার করা হয়। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ, এবং যেহেতু ভয়েস চেঞ্জ হ্যাভেজ থাকলে আমরা বিন ব্যবহার করি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এই সেন্টেন্সটা আমরা যেভাবে করি, অর্থাৎ আমরা ভয়েস চেঞ্জে প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সকে যেভাবে প্যাসিভ করে থাকি সেম ওয়েতে এই সেন্টেন্সটাকে দেওয়া হয়েছে। দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার, অর্থাৎ মিটিংটি খারাপ আবহাওয়ার জন্য স্থগিত করা হলো, পেছানো হলো, বিলম্বিত করা হলো, ঠিক আছে। সো এইভাবে যখন ধরে ধরে তুমি পড়বা যে প্রশ্নটা আসলে ভয়েস চেঞ্জ কেন্দ্রিক কিনা, কোন জায়গা থেকে এসেছে, ভয়েস চেঞ্জ যখন পড়াবো তখন যখন এই উদাহরণগুলো দেখবো যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি একেবারে গত বছর এই টাইপ প্রশ্ন দিয়েছে, তখন তোমার জন্য কি প্রস্তুতিটা আরও সুন্দর আরও গুছানো হবে না? সো আমাদের কাজে এটা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন কিংবা তোমার ন্যারেশন, ভয়েস চেঞ্জ, পজিটিভ এবং সাবজেক্টিভ ভার্ব কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিংবা কমপ্লিটিং সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, আমরা যখনই এই টপিকগুলোকে একেবারে আলাদা করে করে বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো, সেই টপিকগুলোকে এক্সপ্লেন করার পর কোন টাইপ প্রশ্ন আসে সেগুলোকে ব্যাখ্যা করে দিব, যেটার কারণে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আর আমাদের এই ব্যাচে যারা ক্লাস নেয় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ ক্লাস নিচ্ছে না। সো আমি যদি আমাদের এই ব্যাচটা সম্পর্কে তোমার থেকে একটু সময় নিয়ে বলি, খেয়াল করে দেখো, আমাদের এই ব্যাচে বাংলা ক্লাস হবে 50টি, ইংরেজি ক্লাস হবে 50টি, সাধারণ জ্ঞানের ক্লাস হবে 50টি, এবং আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোর মধ্যে এমসিকিউর পাশাপাশি রিটেন ক্লাসও ইনক্লুডেড থাকবে, অর্থাৎ তোমাকে রিটেনের জন্য আর টাকা পয়সা খরচ করতে হবে না। কোর্স ফি 6000, তুমি যদি এখন ভর্তি হও ডিসকাউন্টে আমরা 3000 টাকায় অ্যাড করে দিতে পারবো। ভর্তি কার্যক্রম চলতেছে, আমরা আমাদের এই কোর্সের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব, এবং এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে এই দুইটা নাম্বারে কল দিতে পারো, আমাদের ফেসবুক পেজে SMS করতে পারো, কিংবা এই দুইটা নাম্বারে বিকাশে অথবা নগদে 3000 টাকা পাঠিয়ে তুমি কল দিলে আমরা তোমাকে অ্যাড করে দিব। যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের বাংলা ক্লাস 50টি, ইংরেজির 50টি, হিসাব বিজ্ঞানের 30টি, এবং অন্যদিকে ম্যানেজমেন্ট, ফিনান্স এবং মার্কেটিংয়ের ক্লাস 20টি করে। ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি, যেখানে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে তুমি বি ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা দিয়ে তোমার মেরিট পজিশন দেখতে পারবা, নেগেটিভ মার্কিং দেখতে পারবা, হাইয়েস্ট স্কোর দেখতে পারবা, কোনগুলো ভুল হয়েছে সেগুলোর সঠিক উত্তরটাও জেনে নিতে পারবা। কোর্স ফি 6000, ডিসকাউন্টে চলছে 3000। যারা সি ইউনিটে ভর্তি হবে আমরা তাদেরকে বি ইউনিটের অ্যাক্সেসটাও ফ্রিতে দিয়ে দিব, তুমি বি ইউনিটের জন্য আর আলাদা টাকা দিতে হবে না। সি ইউনিটে ভর্তি হলে বি
ইউনিট ফ্রি। এবং এই দুইটা নাম্বারেই তোমরা বিকাশে বা নগদে আমাদেরকে 3000 টাকা পাঠিয়ে ভর্তি হতে পারো, অথবা আমাদের প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজে SMS করতে পারো। নিচের দুইটা নাম্বারের মাধ্যমে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো খুব সহজে। এর বাইরে আমি যদি একটু বিস্তারিত কথা বলি, আমাদের এই ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে আমাদের লেকচার শিটগুলা PDF আকারে দেওয়া হবে তোমাকে। যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তাই কোনো ক্লাস মিস হলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নেওয়া যাবে। ক্লাস শেষে আমাদের যে লেকচার শিটগুলো আছে সেগুলো PDF আকারে দেওয়া হবে, এবং প্রতিটা ক্লাস শেষে তোমার পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষা নেওয়ার পর তোমার যেগুলোতে প্রবলেম থাকবে সেটার উপর সলভ ক্লাস দেওয়া হবে। সেই পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং থাকবে, মেরিট পজিশন দেওয়া হবে, এবং তুমি কত পাচ্ছ এবং হাইয়েস্ট কত স্কোর হচ্ছে সেটা তুমি দেখতে পারবা। এই কোর্সের ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা, এবং যারা টপার তারা এসে রিটেন ক্লাসগুলো নিয়ে থাকবে। তারা রিটেনের জন্য নিজেরা কিভাবে পরীক্ষা দিয়ে ভালো স্কোর করেছে, তারা কেন ভাবলো এইভাবে লিখলে টপ স্কোর করতে পারবে, এবং তুমি যখন পরীক্ষা দিবা তখন কি করতে হবে সকল কিছু বলে দিবে। তারপরে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের নাম্বারগুলোতে কল দাও, আমাদের সাথে কথা বলো। ঢাবির এই ব্যাচে তোমার স্বপ্ন জয়ের জন্য আমরা ডেডিকেটেডলি কাজ করে যাব। আমি যদি এখন পরের প্রশ্নটা নিয়ে কথা বলি, এখানে বলা হচ্ছে দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার এ ব্রিফ কেস। তাহলে এইটার উত্তরটা কি হবে? আমরা চলো একটু উত্তরের দিকে যাই। দ্য পুলিশম্যান, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ক্যাচ হবে না, ক্যাচেস হতে পারত, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে S বাই S যুক্ত হয়। এখানে বলা হচ্ছে দ্য পুলিশম্যান ক্যাচিং। ক্যাচিং তো কখনো হবে না, আমাদের এখানে একটা ভার্ব দরকার। এই বাক্যে কোনো ভার্ব নাই। এখন ক্যাচিংটা হচ্ছে একটা জিরান। ক্যাচিংটা কি? ক্যাচিংটা হচ্ছে জিরান। জিরান মানে কি? যেটা হচ্ছে ভার্বের সাথে ING যুক্ত হয়, এবং ভার্বের সাথে যে ING যুক্ত হয়ে যেটা জিরান্ড হয় সে নাউনের মতো কাজ করে। ভার্বের সাথে ING যুক্ত হলে সেটা হয় জিরান্ড, আর সেই জিরান্ডটা কাজ করে নাউনের মতো। কিন্তু আমাদের দরকার একটা ভার্ব, তার মানে এটাও উত্তর হবে না, এটা উত্তর হতো কিন্তু S বাই S না দেখে এটাও বাদ। পরে আছে দুইটা অপশন, কট হবে, ইস কট হবে। তাহলে দেখো এই দুইটা সঠিক উত্তর হতে পারে। এখন এই দুইটার ক্ষেত্রে আমরা দেখব যে কোনটার অর্থ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, আমরা সেটাকে নিব। এখন আমরা যদি দেখি দ্য পুলিশম্যান ইজ কট, এর মানে হচ্ছে পুলিশম্যানকে ধরা হয়েছে, থিফ অর্থাৎ চোর পুলিশকে ধরেছে আফটার এ ব্রিফকেস, অর্থাৎ একটা ব্রিফকেস সহ চোর পুলিশকে ধরেছে। আমরা যদি এখানে দ্য পুলিশম্যান ইজ কট বলি, অর্থাৎ পুলিশম্যানকে ধরা হয়েছে থিফ, চোরের মাধ্যমে। এখন এটা লাইনটা উল্টায় গেল না? বিষয়টা তো হওয়ার কথা ছিল এমন যে পুলিশ চোরকে ধরেছে, কিন্তু আমরা যদি বলি পুলিশম্যান ইজ কট, এর মানে দাঁড়ায় দ্য পুলিশম্যান ইজ কট, পুলিশকে ধরা হয়েছে চোরের মাধ্যমে। তাহলে অর্থটা বিকৃত হয়ে যাচ্ছে, তাহলে এইটাও বাদ। তাহলে আমরা যদি এইটাকে দেই পাস্ট ইনডিফিনিট টেন্সে, দ্য পুলিশম্যান কট অর্থাৎ পুলিশম্যান ধরেছিল থিফ চোরকে আফটার এ ব্রিফকেস, অর্থাৎ একটা ব্রিফকেসের সাথে তোমার হচ্ছে পুলিশম্যান চোরটিকে ধরেছিল। সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর বি। তাহলে দেখো কোন প্রশ্নের উত্তরটা তুমি বাদ দিবা এবং কেন বাদ দিবা, এই প্রশ্নটা কোত্থেকে আসছে। এটা একটা নর্মাল কোয়েশ্চেন, তোমার টেন্স থেকে দিয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং বাকিগুলো যে সেই স্ট্রাকচারগুলো ফলো করেছে না বা ফলো করেনি এবং কি কারণে বাদ হয়েছে সেটা বুঝতে হবে। সো যখন কারো কাছে ভর্তি হবা বা কারো ব্যাচে যাবা, তখন দেখবা যে এইরকম তোমাকে ধরে ধরে পড়াচ্ছে কিনা, এবং যাদের বিশেষ করে ইংরেজির বেসিকে প্রবলেম তারা এই ব্যাচগুলো থেকে ভালো উপকৃত হবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে অ্যানিহিলেট। অ্যানিহিলেট মানে হচ্ছে ধ্বংস করা, কোনো কিছু উড়িয়ে নিয়ে যাওয়া, একেবারে তছনছ করে দেওয়া, এটাকে অ্যানিহিলেট বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে ইনহেল, এন্টারটেইন, ফরওয়ার্ড মানে অগ্রসর, এন্টারটেইন আনন্দ, ইনহেল করা আমরা যেটাকে বলি নেয়া দেয়া, বা ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস। তাহলে অ্যানিহিলেট, ডেস্ট্রয় এটা হচ্ছে সমার্থক শব্দ, এবং এই প্রশ্নটা একটা ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি লাস্ট কোয়েশ্চেনের আগেরটা, সেটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ টু পেন ইঙ্ক। বলা হচ্ছে এই যে পেন এবং ইঙ্ক এটার মতো সমর্থপূর্ণ বা এটার সাথে সম্পর্কিত নিচের কোন অপশনটা আছে এটার সাথে প্রাসঙ্গিক বা সিমিলার। তাহলে দেখো পেন ইঙ্ক, পেন মানে হচ্ছে কলম, আর কলমের ভিতরে কি থাকে? কলমের ভিতরে থাকে কালি। তাহলে আমরা এটা একটু খেয়াল করি। বলা হচ্ছে ওয়ার্ডস
ডিকশনারি। তাহলে ওয়ার্ডের মধ্যে ডিকশনারি থাকে নাকি ডিকশনারির মধ্যে ওয়ার্ড থাকে? তাহলে এটা ভুল। এখানে যদি ডিকশনারি আর এখানে যদি ওয়ার্ড দিত তাহলে হতে পারতো। এখানে বলা হচ্ছে পন্ড, পন্ড মানে হচ্ছে পুকুর, আর ফিশ মানে হচ্ছে মাছ। তাহলে পুকুরে মাছ থাকে, কলমে কালি থাকে, তাহলে এইটা মোটামুটি ঠিক আছে। ওয়াটার ক্লাউড, পানিতে কি মেঘ থাকে? না। কোচ গোলকিপার, তাহলে কোচ আর গোলকিপার তো মিলল না, এটা দুইটা ভিন্ন জিনিস। তাহলে আমরা 2 নাম্বারটাকে কারেক্ট উত্তর বলতে পারি এবং এইটাকে অ্যানালজি বলা হয়। এখানের দুইটা শব্দের সাথে সিমিলার সিচুয়েশন বা কন্ডিশনে নিচের থেকে দুইটা শব্দকে ফিগার আউট করা, এবং এই ক্ষেত্রে যে যত ভালো ওয়ার্ড মিনিং জানবে এবং যে যত বেশি প্র্যাকটিস করবে তার জন্য উত্তর করা ততটা সহজ হবে। সেই ক্ষেত্রে বিগত বছরে যত অ্যানালজি থেকে প্রশ্ন এসেছে সেগুলোকে ভালোভাবে বুঝে বুঝে সলভ করলে গ্যারান্টি দিচ্ছি ঢাবিতে কমন পাবা। তারপরে যদি দেখি এখানে একটা ফ্রেজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডাউন টু আর্থ। এই ফ্রেজটার অর্থ কি তারা জানতে চেয়েছে। ডাউন টু আর্থ শব্দের অর্থ হচ্ছে বাস্তববাদী। কি? বাস্তববাদী। এবং এগুলোর তো কোনো রুলস নেই, এগুলো হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে। তো এখানে কোন শব্দটার অর্থ বাস্তববাদী? ক্লোজ টু নেচার মানে হচ্ছে প্রকৃতির কাছাকাছি, সফট হার্টেড কোমল হৃদয়, ডেড মানে মৃত, রিয়ালিস্টিক মানে হচ্ছে বাস্তববাদী কিংবা হচ্ছে একবারে বাস্তবধর্মী যেটা। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডাউন টু আর্থ মানে বাস্তববাদী, রিয়ালিস্টিক যে সেও বাস্তববাদী। আর ফ্রেজ এন্ড ইডিয়মসের জন্য বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে যদি তুমি ভালো করে মুখস্থ করতে পারো এবং সেই সেই প্রশ্নগুলো মুখস্থ করার পরে হাতে সময় থাকলে বইয়ে যে কন্টেন্টগুলো দেয়া আছে সেগুলো পড়তে পারো। এবং অনেকেই বলে যে ভাই ভোকাবুলারির জন্য কি করব? তোমার এইচএসসিতে ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের যে শব্দার্থগুলো ছিল সেগুলো পড়ে বিগত বছরে যত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভোকাবুলারি থেকে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো যদি ভালোভাবে জানো এবং অপশনের অর্থগুলো যদি ধরতে পারো তাহলে এইখানেও কমন পাবা। সো আমরা টোটাল 12টা প্রশ্ন দেখেছি এবং 12টা প্রশ্নই সি ইউনিটে আসে এবং সেম প্রশ্নগুলো গত বছর মানে খুব নিকটেই পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নগুলো দেখলে তোমার একটা আইডিয়া আসার কথা। আর এইগুলো যদি এত সহজে আমরা তোমাকে এখন সলভ করে দিতে পারি তাহলে চিন্তা করো পেইড ব্যাচে এই কন্টেন্টগুলো কত সহজে এক্সপ্লেন করতে পারি। আমরা এখন একটু আলোচনায় যাব। আমরা এখানে ডাউন টু আর্থ এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে অ্যানালজি। তাহলে 2টা প্রশ্ন পেলাম আমরা শব্দার্থ ভিত্তিক। এটা হচ্ছে একটা প্রশ্ন, অর্থাৎ টোটাল 3টা প্রশ্ন পেলাম আমরা শব্দার্থ ভিত্তিক, আর প্রিপোজিশন পেয়েছি 3টা, টোটাল 6টা প্রশ্ন। আর এটা হচ্ছে একটা টেন্স রিলেটেড কোয়েশ্চেন, এটা হচ্ছে একটা টেন্স রিলেটেড কোয়েশ্চেন। তারপর আমরা যদি দেখি আর কি আছে, এটা হচ্ছে একটা বেসিক ওয়ার্ড মিনিং কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব। তারপরে যদি দেখি এটাও একটা ওয়ার্ড মিনিং বেসড কোয়েশ্চেন এবং এটা হচ্ছে একটা টেন্স বেসড কোয়েশ্চেন। তাহলে দেখো আমরা যদি ফাইনাল আলোচনায় যাই, আমরা দেখেছি ভোকাবুলারি থেকে প্রশ্ন এসেছে একটা ডিরেক্ট, আমরা দেখেছি প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে, প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে 3টা, আমরা দেখেছি অ্যানালজি থেকে প্রশ্ন এসেছে একটা, আমরা দেখেছি ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে একটা। তাহলে টোটাল কয়টা হচ্ছে? 1 1 2 3 6, 6টা প্রশ্ন পেয়েছি আমরা আমাদের মুখস্থ আইটেম থেকে। তাহলে ভোকাবুলারি, প্রিপোজিশন, অ্যানালজি, ফ্রেজ, স্পেলিং, গ্রুপ ভার্ব এগুলো পড়লে প্রায় 6টা এমসিকিউ তুমি কমন পাবা। তুমি কোনো টিচারের কাছে প্রাইভেট না পড়েও যদি এই আইটেমগুলো বাসায় পড়তে পারো তোমার অ্যাডমিশনের বই থেকে কিংবা আমাদের যে সাজেশনগুলো দিব সেই সাজেশন থেকে, তাহলে কমন পাবা। এবং আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হতে কল দিতে পারো, আমরা এই নাম্বারগুলোতে কল নিচ্ছি এবং তুমি আমাদের পেজ ইনবক্স করতে পারো। এখন যদি গ্রামারের অংশ যাই, আমরা দেখেছি টেন্স থেকে প্রশ্ন এসেছে প্রায় 2টা, আমরা দেখেছি রাইট ফর্ম অফ ভার্ব থেকে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন এসেছে প্রায় 2টা, আর বাকি 2টা প্রশ্ন এসেছে তোমার সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং যদি বলি সেন্টেন্স মিনিং থেকে, সেখান থেকে এসেছে 2টা। অর্থাৎ আমরা যে জিনিসটা দেখেছি টেন্স থেকে 2টা প্রশ্ন আসতে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে দেখছি প্রায় 2টা প্রশ্ন এসেছে, এবং সেন্টেন্স মিনিং বলতে বোঝাচ্ছি বাক্যের অর্থ বুঝে সঠিক উত্তর বের করা, যেটা ভোকাবুলারির সাথে প্রাসঙ্গিক, এই টাইপের 6টা। তাহলে এইখানে প্রশ্ন হচ্ছে 6টা এবং আমাদের মুখস্থ আইটেম থেকে এসছে 6টা। এই 12টা প্রশ্ন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে গত বছর 2023-24 সেশনে
আসতে দেখেছি। তাহলে 2024-25 সেশন হচ্ছে সামনে, তাদের প্রশ্ন আশা করি এর চেয়েও সহজ হবে, কিংবা কঠিন হলেও আমরা এমনভাবে আমাদের টার্গেট ডিউ ব্যাচে তোমাকে পড়াবো, তুমি আমাদের ব্যাচে পড়ার পর তোমার কাছে এই কন্টেন্টগুলো অনেক সহজ, অনেক ইজি মনে হবে। এবং আমরা সেই ব্যাচে প্রতিটা টপিককে ধরে ধরে শেষ করব, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স। তুমি বি ইউনিট হোক কিংবা সি ইউনিট, আমাদের ব্যাচের মাধ্যমে ঢাবিয়ান ভাইয়া হাপুদের হাত ধরে তোমার ক্যাম্পাস হবে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। আসসালামু আলাইকুম।